আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। তরুণদের স্বপ্নে নতুন বাংলাদেশ গড়ে তুলতে বিদেশি বন্ধুদের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক সময় সন্ধ্যায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বিদেশি বন্ধুদের প্রতি নতুনভাবে দেশ গড়ার কাজে অবারিত সহযোগিতা চান। এ সময় তিনি আরও বলেন, যুব সমাজের জীবন উৎসর্গ এবং অদম্য নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশে যুগান্তকারী পরিবর্তন এসেছে। একটি বৈষম্যহীন সমাজ ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে তারা জীবন দিয়েছে। বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল পরিবর্তনের মাধ্যমে তরুণরা নতুন বাংলাদেশ গড়তে সবার সমর্থন প্রয়োজন বলেও মনে করেন। জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির 50তম বছর উদযাপন উপলক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বদলে যাওয়া নতুন বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক পৌঁছল অনন্য উচ্চতায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রথম বৈঠকে রাষ্ট্র পরিচালনায় পূর্ণ সমর্থন পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্মের অধিবেশনে সিক্ত হয়েছেন বিশ্ব নেতাদের উষ্ণ অভ্যর্থনায়। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে প্রায় $20 কোটি সহযোগিতার ঘোষণাও দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই অন্তরঙ্গ মুহূর্তই জানান দিচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক কতটা নিবিড় হয়েছে। এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ও বাংলাদেশের কোনো সরকার প্রধান বৈঠক করলেন। আর 23 বছর পর অনুষ্ঠিত হল দুই দেশের শীর্ষ নেতার দ্বিপাক্ষিক বৈঠক। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানায় যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জানান বাইডেনকে। দেশ পুনর্গঠনে যে কোনো সাহায্যে ডক্টর ইউনূসের সরকারের পাশে থাকার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের আর্টবুক জো বাইডেনকে উপহার দেন। এদিকে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা। মাহফুজ আলম, সুচিস্মিতা তিথি ও নাইম আলীকে স্টেজে এনে আন্দোলনে তাদের সাহসী ভূমিকার কথা তুলে ধরেন তিনি। মাহফুজকে পরিচয় করিয়ে দেন আন্দোলনের নেপথ্যের কারিগর হিসেবে। So he denies it repeatedly. He said, not me, many others, but that's how he's recognized, that he's the brain behind the whole thing. It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leaders. So you can't catch one and say, okay, it's over. It's not over. সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের দেখিয়ে ডক্টর ইউনূস বলেন, তারাই নতুন পৃথিবী ও নতুন বাংলাদেশ গড়তে প্রস্তুত। আন্দোলনে কিভাবে ছাত্র জনতা সাহস নিয়ে বুক পেতে দাঁড়িয়েছিল তা গোটা বিশ্বের কাছে তুলে ধরেন ডক্টর ইউনূস। When they speak, the language is something it inspires any young person anywhere, any person anywhere in the world. These are the guys. Let's give them a big applause. So this is the Bangladesh. They are the one creating the new version of Bangladesh. Let's wish them a success. Thank you all for joining this event. এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে 3টি প্রস্তাব দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান।
সব পক্ষকে এক টেবিলে বসার আহ্বান জানিয়ে তিনি আশা করেন এ থেকে বেরিয়ে আসবে সমাধানের পথ। সেই সাথে জাতিসংঘ ও বাংলাদেশ মিলে একটি যৌথ কর্মপরিকল্পনা প্রণয়নের কথাও জানান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠকে আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানান। As much as Bangladesh engages on humanitarian aspects or ensuring justice, repatriation of the Rohingyas remain the only sustainable solution to the protracted crisis. বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে 19 কোটি 9 লাখ ডলার সহযোগিতার ঘোষণা দেওয়া হয়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের খসড়া তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এই তালিকা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের নামের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। তথ্য সংশোধন বা সংযোজন করার জন্য তালিকাটি 23 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এ তালিকার বিষয়ে যে কোনো মতামত, পরামর্শ এবং নতুন কোনো তথ্য উপাত্ত যোগ করতে চাইলে সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে গণবিজ্ঞপ্তিতে। অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করলে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজনে বেশি সময় লাগার কথা নয় বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ন্যায্য দাম ও দেশের মানুষের চাহিদা পূরণ না করে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, আওয়ামী লীগ সরকারের মামলা, নির্যাতন ও প্রতিহিংসার শিকার হয়ে এখনো মানবেতর জীবন কাটাচ্ছে বিএনপির অসংখ্য নেতাকর্মী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মইনুল আহসানের রিপোর্ট। ছাত্র আন্দোলনের শহীদ ও গুমের শিকার কয়েকটি পরিবারের সদস্যদের সহায়তা করতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি সমর্থক পল্লী চিকিৎসকরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তা করছে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো। দ্রুত সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজনে কোনো বিকল্প নেই বলেও এ সময় দাবি করেন তিনি। শেখ হাসিনা আমাদের রাষ্ট্রীয় সংবিধানকে কেটে কুটে তার নিজের মতো করে একটা মুড়ির ঠোঙ্গা বানিয়েছিলেন। ওই ঠোঙ্গা থেকে যখন দরকার হবে তিনি মুড়ি নিয়ে খাবেন, আবার রেখে দিবেন। যে সাংবিধানিক প্রতিষ্ঠান, বিচার বিভাগ, পার্লামেন্ট, জনগণের নাগরিক অধিকার এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ তারা করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয়। যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে বাংলাদেশে এখানে পেরে তার পা বেঁধে উপর দিকে ঝুলিয়ে রাখো, তখন আমি কেন বলবো না যে আমরা ইলিশ মাছ দেব না। এদিকে বিএসএমএমইউতে চিকিৎসাধীন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। এ সময় তিনি বলেন, জাতীয় পর্যায়ের নেতা থেকে তৃণমূলের বিরোধী দলের অসংখ্য নেতাকর্মী নানাভাবে বিগত আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন। অধিকার, সেই মৌলিক অধিকারগুলো মানুষের ফিরিয়ে দিতে হবে এবং সে কারণেই কিন্তু আজকে ছাত্র জনতারা যে স্বৈরাচারী পরিবেশ সৃষ্টি করেছিল বিগত 15 বছর ধরে, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং তারা সাথে প্রতিবাদ জয়লাভ করেছে। এ সময় ডক্টর মঈন খান বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের নামে হওয়া হয়রানিমূলক গায়েবী মামলা প্রত্যাহারের দাবি জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশের ফিটনেসবিহীন বাস ও যানবাহন বন্ধ করতে অভিযান শুরু করছে বিআরটিএ। রাজধানীর উত্তরায় গণশুনানিতে সংস্থাটির চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল জানান, এ কাজে পরিবেশ অধিদপ্তরের সাথে সমন্বয় করে আটক যানবাহন ডাম্পিংয়ে পাঠানো হবে। আটকে থাকা প্রায় 5 লাখ ড্রাইভিং লাইসেন্স দ্রুত বিতরণ করা হবে বলেও জানান তিনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। পরিবেশের জন্য ক্ষতিকর কালো ধোঁয়া ছেড়ে এভাবেই অবাধে রাজধানী দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন বহু যানবাহন। লক্কর-ঝক্কর এসব যানবাহনের কারণে বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে অন্যতম ঢাকা। এসব যানবাহনের কারণে সৌন্দর্য হারাচ্ছে নগরী, যাত্রীরা পোহাচ্ছেন ভোগান্তি, কষ্ট।
বিআরটিএর হিসেবে সারা দেশে ফিটনেস নেই এমন যানবাহনের সংখ্যা 5 লাখেরও বেশি। এর মধ্যে বেশিরভাগই চলছে রাজধানী সহ দেশের বড় শহরগুলোতে। নগরীর উত্তরায় বিআরটিএর সেবা নিয়ে গণশুনানিতে সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম্যান জানিয়েছেন, শিগগিরই এসব যানবাহন রাস্তা থেকে তুলে নেওয়া হবে। সেই গাড়িগুলোকে কিন্তু অফরোড করতে হবে। অফরোড করতে গেলে সেটিকে ডাম্পিং এর জন্য আমাদের একটা বড় গ্রাউন্ড প্রয়োজন। গাড়ির যে ইকোনমিক লাইফ এটিও নির্ধারণের জন্য মন্ত্রণালয়ে কিন্তু কাজ চলমান আছে। এটিও আশা করি নির্ধারণ হয়ে যাবে। তখন কিন্তু আমরা সুস্পষ্টভাবে যে গাড়িগুলো ফিটনেস পাওয়ার যোগ্য নয় তাদেরকে আমরা কমপ্লিটলি আমরা অফরোড করতে, ডাম্পিং করতে কিন্তু আমরা সক্ষম হব। যে এখানে আপনাদের ভিআইসি নেই, পরিবেশ অধিদপ্তর কর্তৃক ডিভাইস আছে যার সাহায্যে কালো ধোঁয়ার মান পরীক্ষা করা যায়। আমাদের ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটরা কিন্তু ওটার সাহায্য কিন্তু পরীক্ষা করে আইনগত ব্যবস্থা নিচ্ছে। নানা জটিলতার কারণে করোনা মহামারীর পর থেকে এ পর্যন্ত প্রায় 5 লাখ আবেদনকারীর ড্রাইভিং লাইসেন্স আটকে আছে বিআরটিএতে। নতুন চেয়ারম্যান জানিয়েছেন, জটিলতা মিটিয়ে শিগগিরই এসব বিতরণ শুরু হবে। হয়রানি মুক্তভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সব ধরনের পরিকল্পনা গ্রহণ করছি এবং আমরা এটার জন্য বদ্ধপরিকর। লাইসেন্স গ্রহণ, পরীক্ষা দেওয়া এই প্রক্রিয়ার মধ্যে কোনো ধরনের ত্রুটি নেই আমাদের জানা মতে, কিন্তু লাইসেন্স প্রদানের ক্ষেত্রে কিছু বিলম্ব হয়েছে। আমরা আশা করি খুব দ্রুতই আমরা যে পেন্ডিং লাইসেন্সগুলো এটি সরবরাহ করতে সক্ষম হব। বিভিন্ন বিভাগে দালালের দৌরাত্ম্য বন্ধে মোবাইল কোর্ট চালু আছে জানিয়ে যে কোনো কাজে বিআরটিএর কর্মকর্তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে সেবা প্রত্যাশীদের প্রতি আহ্বান জানান সংস্থাটির চেয়ারম্যান। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে রহস্যজনকভাবে নিখোঁজ এক হিন্দু যুবকের সন্ধান চেয়ে সাভারে সংবাদ সম্মেলন করেছে পরিবারের সদস্যরা। নয়ন দেবনাথ জানান, তার 27 বছর বয়সী ছেলে পলাশ দেবনাথ দীর্ঘদিন ধরে পুরনো ঢাকার কোতোয়ালি থানাধীন তাঁতিবাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। সেখানে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রিসেপশনিস্ট পদে চাকরি করতেন তিনি। গত 8 সেপ্টেম্বর সকালে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার কথা বলে বের হয়ে পলাশ আর ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটিও বন্ধ রয়েছে। এ নিয়ে রাজধানীর কোতোয়ালি থানায় জিডি করেছে পরিবার। তারা সাভারের কলমা এলাকায় বসবাস করেন। নিখোঁজ পলাশ দেবনাথকে উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীকে উন্নত প্রযুক্তি ব্যবহারের অনুরোধ জানিয়েছে পরিবার। হারিয়ে গেছে এই পর্যন্ত আমার ছেলে নিখোঁজ। সরকারের কাছে আমাদের এই প্রার্থনা, আমার সন্তান আমাদের হাতে ফেরত দিয়ে আমি আমার সন্তান ফেরত চাই। আমার সন্তান জ্বালা অবস্থিত মারা যাওয়ার প্রতি। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ট্যুর অপারেটর ও ট্যুর গাইড আইনের বিধিমালার বিভিন্ন অসঙ্গতি দূরীকরণ এবং মূসক প্রত্যাহারের দাবি জানিয়েছে ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোআব। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি রাফিউজ্জামান দাবি করেন, ট্যুর অপারেটরদের নিবন্ধন সংক্রান্ত নতুন গেজেটে যে নিয়ম ও শর্ত দেওয়া হয়েছে তা বাস্তবায়ন হলে পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হবে। এ সময় টোআবের পক্ষ থেকে ব্যাংক স্থিতি কমানো ও জামানত বাতিল সহ পর্যটকদের জন্য বিভিন্ন সরঞ্জাম করমুক্ত করার দাবি জানানো হয়। এছাড়া বছরব্যাপী সুন্দরবনে পর্যটকবাহী জাহাজ চালু রাখারও প্রস্তাব রাখা হয় সংগঠনের পক্ষ থেকে। পার্টেক্স খেলার খবর। ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু কানপুরে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। চেন্নাই টেস্টে বড় ব্যবধানে হেরে পিছিয়ে আছে শান্ত সাকিবরা। তাই সিরিজের সমতা ফেরাতে কানপুর জয় পেতে মরিয়া হয়ে আছে তারা। তবে নিজেদের মাটিতে সবসময় অপ্রতিরোধ্য রোহিত শর্মার দল। কিন্তু সম্প্রতি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আসায় টাইগাররাও জয়ের জন্য ব্যাকুল। কানপুরে সিরিজ বাঁচানোর ম্যাচে শুক্রবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ক্যাসিনো কাণ্ডে জেরবার অবস্থা ছিল ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের। ক্রীড়াঙ্গনে ওয়ান্ডারার্সের নাম শুনলে একসময় প্রতিপক্ষের হাঁটু কাঁপত। তার কিছুই আর অবশিষ্ট নেই নামটুকু ছাড়া। ক্লাবটির পারফরমেন্সও তলানিতে। তবে পুরনো রূপে ফেরার চেষ্টার কমতি নেই। তারই অংশ হিসেবে 20 বছর পর ক্লাবটি উঠে এসেছে ফুটবলের শীর্ষ স্তর বিপিএল-এ। এবার সম্মেলন করে নতুন কমিটি ঘোষণা করা হলো ঢাকা ওয়ান্ডারার্সের। ক্রীড়া সংগঠক ও বিএনপি নেতা আব্দুল সালামকে সভাপতি এবং
সুইমিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। শীঘ্রই তারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে জানান। সেই সাথে ওয়ান্ডারার্সের হারানো সম্মান ফিরিয়ে আনারও অঙ্গীকার করেন নবনির্বাচিতরা। ওয়ান্ডার্স ক্লাব থেকে আমি বলবো সবাইকে আমরা চেষ্টা করব সারা বাংলাদেশ থেকে নতুন খেলোয়াড় বাছাই করে আনতে হবে। স্কুল কলেজের ছেলেদেরকে নিয়ে আসতে হবে, তাদেরকে দরকার হলে 1 বছরের ট্রেনিং দিতে হবে। খেলাধুলার মান নাই, কাজে সেই ব্যাপারে ক্রীড়া মন্ত্রণালয় থেকে শুরু করে শুধু ক্রীড়া মন্ত্রণালয়, দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যারা হবে তাদেরকে স্পোর্টস লাভার হতে হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।